আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি স্টক অ্যানালিস্ট এর পক্ষ থেকে। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুকনউদ্দিন। আজকের এই আলোচনায় আমি আপনাদের সাথে বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে, আমাদের বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের কী করণীয় সেটি নিয়ে আমি আলোচনা করব এবং আমাদের ডিএসইএক্স বড় ইন্ডেক্সের অবস্থান নিয়েও আলোচনা করব। আশা করি সাথেই থাকবেন। সাথে সাথে আপনাদের মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য কমেন্ট করে জানাবেন। আপনাদের পরামর্শ আমি সাদরে গ্রহণ করব। আজকে এই ছুটির দিনে আপনাদের সাথে কিছু শেয়ার করার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। আসলে বাজারের এই অবস্থায় আমরা যারা এই বাজারে বিনিয়োগকারী আছি, আমাদের কারোরই মন মানসিকতা তেমন ভালো নেই। কারণ আজকে টানা 4টা বৎসর আমাদের পুঁজিবাজার ডাউন ট্রেন্ডেই আছে। নীতি নির্ধারকদের একটার পর একটা বোল্ড ডিসিশন আমাদের বিনিয়োগকারীদের পুঁজিকে শেষ করে দিচ্ছে। সেই 2021 সালে মার্কেট যখন 7,000 ক্রস করে, এরপর থেকেই সেই পতনকে রোখার জন্য নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকে ফ্লোর প্রাইস নামক একটা অভিশাপ দেওয়া হয়। ওই সিদ্ধান্তর কারণে আমাদের পতনটা দীর্ঘায়িত হয়। পুঁজি আটকে থাকে, কেউ কোনো কিছু করার সুযোগ পায় না। এদিকে যাদের মার্জিন ঋণ থাকে তারা বেচতেও পারে না, এদিকে কোডে মার্জিন ঋণের সুদ জমতে জমতে দ্বিগুণ হয়ে যায়, করার কিছুই থাকে না। ফ্লোরটা যখন ওঠালো, মার্কেটকে আর্টিফিশিয়ালি মুভ করা হলো, এরপর আবার সেই পতন। 5ই আগস্ট পটভূমি পরিবর্তনের মধ্য দিয়ে দেশে যখন নতুন সরকার আসলো, আমরা সাধারণ বিনিয়োগকারীরা আশায় বুক বেঁধেছিলাম যে এবার মনে হয় কিছু হবে, কিন্তু না। যে যে লাইনের উপযোগী নয় সেই ধরনের ব্যক্তিকে দিয়ে প্রশাসন চালালে যা হয়। নদীতে নৌকা চালানোর অভিজ্ঞতা সম্পন্ন মাঝিকে যদি বঙ্গোপসাগরে একটা লঞ্চ চালাতে দেওয়া হয়, তাহলে লঞ্চের কি হবে, যাত্রীদের কি হবে? আমাদের এখানেও তাই হচ্ছে। অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট ব্যক্তিকে না দিলে যা হয় সে অবস্থা। আমি আমাদের বর্তমান যিনি চেয়ারম্যান, আমি তাকে হেয় করতেছি না। আল্লাহ রব্বুল আলমিন এক একটা ব্যক্তিকে এক এক দিক দিয়ে মেধা দিয়েছেন। প্রত্যেকের মেধা প্রত্যেক সেক্টরে সমান না, এটা কিন্তু বুঝতে হবে আমাদেরকে। কেউ গণিত ভালো বুঝেন, কেউ ইংরেজিতে ভালো, কেউ বাংলায়, কেউ বা ফিজিক্সে, কেউ বা কেমিস্ট্রিতে, কেউ খেলাধুলায়। এইভাবে আল্লাহ রাব্বুল আলমিন এই পৃথিবীটাকে পরিচালনার জন্য এক এক মানুষকে এক এক মেধা দিয়ে, এক এক বৈশিষ্ট্য দিয়ে সেরা করে পাঠিয়েছেন। তো আমাদেরকে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। একজন ডাক্তার, সে তার ডাক্তারি পেশার জন্য ভালো একজন ব্যক্তি হতে পারে,
একজন ইঞ্জিনিয়ার, সে তার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সে ভালো, তার মেধা টাকা দিয়ে সে ইয়া করতে পারে। সো আমি পুঁজিবাজার নিয়ে যতটুকু দেখেছি, আমাদের এই বিএসইসিতে পুঁজিবাজার নিয়ে জ্ঞান রাখে এমন ব্যক্তির পদায়ন হতে আমি দেখি নাই, যে কারণে বাংলাদেশের পুঁজিবাজার পিছনের দিকে আসতেছে, কেবল সামনের দিকে না গিয়ে। তো আমার আশা থাকবে সরকারের প্রতি, আপনারা পুঁজিবাজারে বাংলাদেশের স্বার্থে এই পুঁজিবাজারটাকে ঠিক করেন। এই পুঁজিবাজারের মাধ্যমে বাংলাদেশের শিল্প বিপ্লব হওয়া সম্ভব, দেশের বড় বড় অর্থায়নগুলো পুঁজিবাজারের মাধ্যমে হওয়া সম্ভব। শুধুমাত্র পুঁজিবাজারে সুশাসন নিশ্চিত করতে হবে। সুশাসন যখন দেখবে, মানুষ যখন দেখবে এই বাজারে সুশাসন আছে, এই বাজারে টাকা ইনভেস্ট করলে হাওয়া হয়ে যায় না, ভালো ভালো কোম্পানি আছে যাদের শেয়ার ইনভেস্ট করলে মানুষ বাৎসরিক ভালো ডিভিডেন্ড পায়, ব্যাংকের থেকেও ভালো ডিভিডেন্ড পায়, এরকম প্রতিষ্ঠান তৈরি করতে হবে, লিস্ট করতে হবে। বাংলাদেশে অনেক ভালো ভালো প্রতিষ্ঠান এখনও পুঁজিবাজারে লিস্টেড নাই। যত সব বেনামি প্রতিষ্ঠানগুলা লিস্টেড করা হয়েছে, যেসব প্রতিষ্ঠানের কোনো বেস নাই, যেসব প্রতিষ্ঠানগুলো দেউলিয়া হওয়ার পথে, ওইসব প্রতিষ্ঠানকে ধরে ধরে এনে এই পুঁজিবাজারে লিস্টেড করা হয়েছে। এইসব পচা কোম্পানিগুলোর কারণেই আজকে এই বাংলাদেশের পুঁজিবাজার ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে যাচ্ছে। তো আমি বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনি একজন দেশের সেরা নাগরিক, ভালো অর্থনীতিবিদ, আপনি শান্তিতে নোবেল পেয়েছেন, অর্থনীতি আপনার চেয়ে ভালো কেউ বুঝবে না। সুতরাং আপনি একজন অর্থনীতির প্রফেসর হয়ে আপনিই জানেন দেশের পুঁজিবাজার ভালো হলে দেশের কি হয়। সুতরাং পুঁজিবাজারকে ভালো করতে হলে এখানে সুশাসনটা নিশ্চিত করতে হবে। ভুয়া কোম্পানিকে আইপিওর মাধ্যমে এনে লিস্টেড করা যাবে না। যারা ভুয়া কোম্পানি লিস্টেড করিয়েছে, ভুয়া অডিট দিয়েছে, এসব ব্যক্তিদেরকে আপনারা আইনের আওতায় আনেন। আগামীতে যাতে কেউ ভুয়া কোম্পানি লিস্টেড করতে না পারে সেই ব্যবস্থা নেন। ভালো ভালো কোম্পানিগুলোকে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করেন। আর যে সমস্ত লিস্টেড কোম্পানিগুলো আছে, তারা 10 টাকা আয় করে বিনিয়োগকারীদেরকে ডিভিডেন্ড দেয় 1 টাকা। এই রকম প্রহসন, প্রতারণা, এগুলো কঠোর হস্তে দমন করতে হবে। ডিভিডেন্ড পেয়ার রেশিওর একটা আইন করতে হবে। ন্যূনতম প্রতিটা কোম্পানিকে আর্নিংয়ের 50% ডিভিডেন্ড হিসাবে বিনিয়োগকারীদেরকে দিতে হবে। বাংলাদেশের কোম্পানিগুলোর অডিট নিয়ে ব্যক্তিগতভাবে আমার যথেষ্ট সন্দেহ আছে। চাকরি জীবনে আমি অনেক কোম্পানিতে দেখেছি এ ধরনের সিএ ফার্মগুলোকে দিয়ে ভুয়া অ্যাকাউন্টস অডিট তৈরি করা হয়। তো আমার নিয়ন্ত্রণ সংস্থা সরকারের প্রতি আহ্বান থাকবে অডিট ফার্মগুলোর ব্যাপারে সচেতন হওয়ার জন্য, এবং ভালো নিরপেক্ষ যারা সৎ অডিট করবে ওই ধরনের ফার্মকে নিয়োগ করেন পুঁজিবাজারে ফার্মগুলোকে অডিট করার জন্য। বাংলাদেশে এমন কোনো ব্যবসা নেই ভালো লাভ হয় না। শুধুমাত্র পুঁজিবাজার লিস্টের কোম্পানিগুলোর দিকে থাকালেই দেখা যায় শুধু লস আর লস, লস আর লস। এটা কি বাস্তব? কোনো দিনই না, কোনো দিনই না। সুতরাং নিয়ন্ত্রণ সংস্থা সরকারের প্রতি আহ্বান থাকবে, আপনারা এই দিকটা খেয়াল রাখবেন।
মানুষ যখন এখানে বিনিয়োগ করে যখন দেখবে ভালো ডিভিডেন্ড পাচ্ছে, ব্যাংক ইন্টারেস্টের চাইতেও সে ডিভিডেন্ড পাচ্ছে, কেউ তখন ব্যাংকে গিয়ে সুদ খাবে না, সবাই তার টাকা বিনিয়োগ করবে পুঁজিবাজারে। তখন লং টাইম বিনিয়োগকারী পাওয়া যাবে। ভালো প্রতিষ্ঠান, লিস্টেড কোম্পানিগুলোর যদি অ্যাকাউন্টস সঠিক মতো হিসাব করা হয়, ডিভিডেন্ড ভালো মতো দেওয়া হয়, তাহলে কিন্তু মানুষ আজকে শেয়ার কিনে কালকে বিক্রি করার জন্য বসে থাকবে না। সবাই তখন ডিভিডেন্ড খাবে, লং টাইম ইনভেস্টমেন্ট করবে। তখন সেলার কমে গেলে অটোমেটিক্যালি শেয়ারের প্রাইস বৃদ্ধি পাবে। এই দীর্ঘ 4 বৎসর 5 বৎসর আমি এই পুঁজিবাজারকে অবজার্ভ করে আমি যা দেখেছি, আমাদের সমস্যার গোড়ায় কেউ যায় না। আমি ছোট্ট একটা মানুষ, ছোট্ট জ্ঞান আমার সাধারণ জ্ঞানে আমি যতটুকু দেখেছি, অ্যানালাইসিস করেছি, আমাদের কেউ সমস্যার গোড়ায় যেতে চায় না। কোম্পানিগুলোর যদি আর্নিংস বাড়ে, শেয়ারগুলোর পি রেশিও কমে যাবে। পি রেশিও কমে গেলে বাজার এমনিতেই বেড়ে যাবে। ডিভিডেন্ড ভালো পেলে একটা লোক যদি 10 টাকা একটা শেয়ার কিনে যদি সে 1.5 টাকা 2 টাকা যদি ডিভিডেন্ড পায়, ওই শেয়ারগুলো তখন আর 10 টাকা থাকবে না। এখন আমার কথা হচ্ছে, আমাদের দেশের কোম্পানিগুলো 30-40 টাকা আয় দেখায়, 20 টাকা আয় দেখায়, 10 টাকা আয় দেখায়, কিন্তু ডিভিডেন্ড 20%, 1 টাকা 2 টাকা। এই বিষয়টা যখন নিশ্চিত করা যাবে, তখন কিন্তু ডিভিডেন্ড ইল্ড যখন বেড়ে যাবে, ইনস্টিটিউশনাল ফান্ডগুলো তখন কিন্তু পুঁজিবাজারে আসবে। আমরা পাকিস্তানের বাজারের কথা বলি, পাকিস্তানের ইন্ডেক্স এত বাড়ার পরও আপনারা দেখেন তাদের পি কত। আমাদের ইন্ডেক্স যদি 8-10 হাজার যায়, তাহলে আমাদের পি কিন্তু অনেক বেড়ে যায়। আমাদের কোম্পানিগুলোর আর্নিংস ভালো না, ওর খারাপ দেখায়, ভুয়া ভুয়া আর্নিংস দেখায়, এগুলো আমি বিশ্বাস করি না। কোম্পানির আর্নিংস যদি বাইরে যায়, শেয়ারের প্রাইস কখনো কম থাকবে না। কারণ একটা ভালো মানের সম্পত্তি কেউ সস্তায় বিক্রি করবে না, সেটির দাম বাড়বে। কিন্তু আমাদের দেশে কোম্পানিগুলোর আর্নিংস কমে যায়, নেগেটিভ দেখায়। আইপিওতে আসার সময় আর্নিংস দেখায় 2 টাকা, আসার পরের বছরে তার ইনকাম নেগেটিভ হয়ে যায়। এই যে দেখেন সিপাল, সে আগে কত আয় দেখাইছে, এখন সে নেগেটিভ। বেস্ট হোল্ডিংস, SICL, এইভাবে সাম্প্রতিক সময়গুলোতে যে আইপিওগুলো এসেছে সবগুলোই দেখেন আপনারা। তো এই যে ম্যানিপুলেটেড অ্যাকাউন্টস, এগুলো যদি বন্ধ হয়, তাহলে পুঁজিবাজার আপনা আপনি ভালো হয়ে যাবে। এখানে তখন ভালো ভালো মানুষজন ইনভেস্ট করবে, এফডিআরে না করে, সঞ্চয়পত্র না করে পুঁজিবাজারে বিনিয়োগ করবে লং টাইম। তখন বিনিয়োগকারীকে ডেকে আনতে হবে না, বিনিয়োগ করে এমনিতে আসবে। তখন আর কোনো শেয়ার চিপ রেটে থাকবে না। যখন ভালো ডিভিডেন্ড আসবে, একটা শেয়ার যখন 20 টাকার শেয়ার যখন সে 3 টাকা 4 টাকা ডিভিডেন্ড দিবে, তখন তো সেটা ওই প্রাইজে আর থাকবে না। সো আমাদেরকে, আমাদের নিয়ন্ত্রণ সংস্থা এবং সরকারকে ওই দিকেই মনোযোগী হতে হবে। পুঁজিবাজারের লিস্টেড কোম্পানিগুলোর দিকে দেখেন, মাল্টি ন্যাশনাল এবং কিছু দেশীয় ভালো কোম্পানি ছাড়া বেশিরভাগ কোম্পানি ইনকাম নেগেটিভ দেখায়, এই বিনিয়োগকারীদেরকে ঠকানোর জন্য। এইসব কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করেন, করে এগুলার স্বচ্ছ অ্যাকাউন্টস করেন, বিগত 5-10 বছরের অ্যাকাউন্টস করেন, তখন দেখবেন এদের কী হয়। এসব প্রতারক ম্যানেজিং কমিটিগুলোকে বাদ দেন। ব্যাংকে যেমন নতুন নতুন ম্যানেজিং কমিটি করা হয়েছে, নতুন নতুন পরিচালনা পর্ষদ, এরকম লিস্টেড কোম্পানি, যেসব কোম্পানিগুলো ভালো ইনকাম দেখাবে না, প্রয়োজনে সাধারণ বিনিয়োগকারীদের থেকে ওখানে ডিরেক্টর হিসেবে নিয়োগ দেন, পরিচালক হিসেবে নিয়োগ দেন, তাহলে দেখবেন বাংলাদেশের পুঁজিবাজার কোথায় যায়। সো অনেক কথা বলার ছিল, আগামীতে বর্তমান বাজারের ইন্ডেক্স নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে। আশা করি সাথে থাকবেন।
সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।